মনোরোগ, লিখেছেন জয়দীপ মহারাজ। চিকিৎসকের নাম যদি হয় সজলকান্তি নস্কর, তবে মনে হবে যে কোনো আটপৌড়ে ভেতো বাঙালি সাইকেল চালিয়ে এসে পাড়ার ডিসপেন্সারিতে বসে ক্লিষ্ট মানুষকে বুঝি আমাশয়ের ওষুধ দেন। তবে সেই ডাক্তারের নামে যদি হয় এস.কে নস্কর, তখন মনে হতে পারে যে তিনি বুঝি বেশ কেউ কেটা, হয়তো এশিয়ার 4 নম্বর নিউরোসার্জন, হয়তো তিনি প্রসিদ্ধ কোনো সরকারি হাসপাতালের নিউরোলজি সেকশনের হেড অব দ্য ডিপার্টমেন্ট। আজ নাম লিখিয়ে 3 মাস পরে যার অ্যাপয়েন্টমেন্ট পেলে নিজেকে ধন্য বলে মনে হয়, এই হচ্ছে আমাদের উপনিবেশিক কুসংস্কার। কেউ পাগল বা মাথা খারাপ হয়ে গেলে পরিবারের লজ্জা ও উৎকণ্ঠার বিষয়, ও অপরের কৌতুক ব্যঙ্গের পাত্র। কিন্তু যদি আরেকটু ভেঙে বলা যায় যে সিজোফ্রেনিয়া ধরা পড়েছে, অথবা বাইপোলার সিনড্রাম দেখা দিয়েছে, বা ডিপ্রেশনে ভুগছে, তখন সেই মনোরোগের কল্লিনটা বাড়ে, শ্রোতার চোখে সম্ভ্রম ও সহানুভূতিপূর্ণ, বলতেও বেশ গালভরা। একসময় বদ্ধ উন্মাদ অবস্থাকে আমরা পাগলামি বলে চিনতাম। এখন একটু আনমনা হলেই নাকি তার কাউন্সেলিং দরকার হয়। দুবার ভাল লাগছে না বললেই সে ডিপ্রেশনের শিকার। আধুনিক শাস্ত্রমতে আমরা প্রায় সবাই মনোরোগী। স্নায়ুর ওষুধ খেয়ে নির্জীব হয়ে পড়ে থাকলেই নাকি আমরা বেশ সুস্থ। ফুলে ফেপে বেশ এক বিরাটকায় ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে মনের এই রোগ ও তার চিকিৎসা। তবে অ্যাকিউট ডিপ্রেশন বা গভীর অবসাদ সত্যিই প্রাণঘাতী অসুখ, কারণ বেঁচে থাকার ইচ্ছেটাই তো নষ্ট হয়ে যায়। এবং অনিদ্রার মতনই ডিপ্রেশন সংক্রামকও বটে, গোটা পৃথিবীকে মহামারীর আকার ধারণ করেছে। আধুনিক জড়বাদের বিপক্ষে এই এক প্রকৃতির প্রতিক্রিয়া। প্রকৃতি বলতে শুধু ওই গাছ, ফুল, চাঁদ, পাহাড় আর আকাশ নয়। প্রকৃতি বলতে স্বভাবও, অর্থাৎ অন্তঃপ্রকৃতি। মানুষের মন, হৃদয়, মেজাজ অবচেতন থেকে বিদ্রোহী হয়ে উঠেছে। ডিপ্রেশন এমন এক রোগ যা না হলেও কল্পনা করে নেওয়া যায়, অ্যাটলিস্ট ঘোষণা করা যায়। সামাজিক প্রত্যাশাকে বুড়ো আঙুল দেখানো যায়। মাথার উপর চেপে বসে থাকা বিরাট দায়িত্ব ও কর্তব্যের ভার যেন অনায়াসে নামিয়ে ফেলা যায়। আমি ভাই ডিপ্রেশনে ভুগছি, তাই আমি ঘর থেকে বেরোই না। ফর্ম তুলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে ভুলে যাই। মা বাবার মুখের দিকে তাকিয়ে আকুল হয়ে ভাবি কিভাবে পূরণ করব ওদের স্বপ্ন। এই হচ্ছে কারুর অবচেতন পলায়ন আর কারুর সচেতন পলায়ন। পুরুষের পুরুষার্থ যদি হয় একটা সরকারি চাকরি, নারীর মহিমা যদি হয় বিবাহ, এবং শুধু সন্তানের জন্ম দিলেই যদি সে বীরাঙ্গনা হতো, এই ভাবনার কৃতদাসত্ব যদি আমরা এখনও মেনে নিই, তবে গোটা সমাজটি পাগলাগারদ হয়ে উঠবে। এবং যারা মনোরোগের অছিলার জাল কেটে বেরোতে পারবে, শুধু তারাই একমাত্র সুস্থ জীবনযাপন করতে পারবে। সেদিন সামনে বসেছিল 2 যুবক, শিক্ষিত, হতাশ এবং বিমর্ষ। কিন্তু কেন? চাকরি পাননি, টিউশন করে চালাতে হয়। তাদের সাথে কথা প্রসঙ্গে, আমার দাদু ছিলেন পোস্ট অফিসের বড়বাবু। গেঞ্জি লুঙ্গি ছেড়ে যখন অফিসের শার্ট প্যান্ট আর জুতো পরতেন, তখন তার কণ্ঠে ভিক্টোরিয়ান ইংরেজির হুঙ্কার। ফর 30 লং ইয়ার্স আই হ্যাভ বিন হাম্বল সার্ভেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বলা বাহুল্য, তারও কয়েক দশক পূর্বে নিজেকে ব্রিটিশ এম্পায়ারের হাম্বল সার্ভেন্ট বলে জাহির করতেও বাঙালির দ্বিধা হতো না। এই অল্প বয়সেও সার্ভেন্ট শব্দটা দাদুর মুখে শুনে মনে মনে একটু ক্ষুণ্ণ হতাম। সার্ভেন্ট মানে তো চাকর, আর নিজেকে চাকর ভাবতে মানুষ এত সুখ পায় কী করে? চাকর থেকে তো চাকরি শব্দটা এসছে। সেই চাকরি নাকি হয়ে উঠেছে বাঙালির ধ্যান, জ্ঞান, ধর্ম, স্বর্গ, মোক্ষ। অদ্ভুত যুক্তি। চাকরি জুটিয়ে দৈনিক 12 ঘন্টার চাকরগিরি করলেই নাকি মানুষ স্বাধীন হয়, আর সেই মহার্ঘ চাকরি না জুটলেই নাকি এই মানব জন্ম বৃথা। ভারতীয়দের মাথায় চাকরির ভাইরাস ঢুকে দিয়ে গেছে সাহেবরা। ব্রিটেন ইজ এ নেশন অফ শপকিপার্স। দোকানদারির দেশ থেকে দোকানদারেরা এসেছে আমাদের এই দেশে। ব্যবসার নামে লুট করতে এসছে তারা। এ কাজে ওদের লেঠেল লাগবে, পিয়ন লাগবে, চৌকিদার, হিসাবরক্ষক, কেরানি, ম্যানেজার লাগবে। তো কালো নেটিভদের শিখিয়ে পড়িয়ে নাও, মাস গেলে মাইনে দাও, লয়াল সার্ভেন্ট হতে পারলে রায়চৌধুরী উপাধিও দাও। সেই থেকে আমরা সরকারি চাকর হলে বর্তে যাই, নেহাত না হলে আমরা বেসরকারি চাকরির ঘানি টানি। চাকরি মানে নিজের কোনো দায়িত্ব নেই, কোনো ঝুঁকি নিতে হয় না, মাথা খাটিয়ে কোনো সংকট মোচনেরও ঝামেলা নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার তাগিদ নেই, শুধু নিরেট ঠেকা দিয়ে যাওয়া। ঝুঁকি, লগ্নি, মুনাফা, সিদ্ধান্ত, ঝামেলা পোহানো সব করবে মালিকপক্ষ। তুমি শুধু মাসের শেষে বেতনটুকু গুনে নেবে। কখন হয়তো বাড়তি বেতন ও সুযোগ সুবিধার জন্য তদবিরও করবে, ঠিক ওই কবারের কাজের লোক যেমনটা করে। এই স্থবির নন ক্রিয়েটিভ জীবন হলো না বলে তোমাদের এত আফসোস, এমন ডিপ্রেশন। ইংরেজিতে একটা কথা আছে জানো, থিঙ্ক আউট অফ দ্য বক্স, অর্থাৎ প্রথাগত চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে একটু স্বতন্ত্রভাবে নিজের ভূমিকাটুকু মূল্যায়ন করো। জীবন সম্বন্ধে মূলস্রোত যে ধ্যান ধারণা, সেগুলি সব একসাথে জড়ো করে একটা ছোট চৌকের বাক্সের মধ্যে পুরে রাখা যায়। 2টো ডিগ্রি, একটা চাকরি, নিজের বাড়ি, একটা মোটরসাইকেল, পরিবার, সন্তান, ব্যাস শৃঙ্গে পৌঁছে গেলে।
শিক্ষা নামক কুরুক্ষেত্রে প্রায় 20 বছর যুদ্ধ করার পর তোমার হাতে কটা অপশন বলো তো? হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় শিক্ষক, নয় প্রশাসনিক পদ, নয় প্রযুক্তিবিদ, নয় টাইপর অফিসার, আর নয় কেরানি। আর যদি না পারো তো পার্টির মস্তান, ক্লাবে ক্যারাম, সিনথেটিক ড্রাগ, নীল ছায়াছবি, লাউডস্পিকারের সামনে অশ্লীল প্রতিক্রিয়া। এইটুকু ছাড়া মানুষের কি আর কিছু করার নেই? মানুষের মধ্যে এর চেয়ে মহৎ কোনো সম্ভাবনা কি নেই? কোনটা আসল, চাকরি নাকি স্বভাব অনুযায়ী কর্ম? কর্ম যাই হোক না কেন, একটা চাকরি চাই। এই বদ্ধমূল মানসিকতাকে প্রশ্ন করতে ইচ্ছে হয় না? তুমি বলছো যে তোমার শিক্ষকতা করতে ভালো লাগে, তাই তো করছো। তুমি বলছো যে তোমার চোখের সামনে তোমার অনেক ছাত্র প্রতিষ্ঠিত হচ্ছে দেখে তোমার নৈরাশ্য আরও বাড়ছে। কিন্তু ছাত্রের সাফল্য তো এক প্রকৃত শিক্ষকের জীবনে পরম পুরস্কার। তোমাকে ভগবান কিন্তু বঞ্চিত করেননি, তোমাকে সুযোগ দিয়েছেন। শিক্ষার প্রচলিত সংজ্ঞা পাল্টে দাও। তোমার ছাত্রের কাছে শিক্ষা হয়ে উঠুক স্বাধীন, আনন্দময়, নিজের সম্ভাবনাকে আবিষ্কার ও পোষণ করার মাধ্যমে। অপরে উপার্জন করুক, কিন্তু তুমি দেখো নিজের অর্জন। অন্যরা আটকে থাক বৃত্তিতে, তুমি উস্কে দাও বৈশিষ্ট্য। অপরের প্রত্যাশা দিয়ে নিজেকে মেপো না। তোমার মানদণ্ড হোক তোমার কাজের তৃপ্তি। স্বভাব অনুযায়ী যে যেটা পারে, সে যদি সেটাই নিষ্ঠা ও শ্রদ্ধা দিয়ে করে, তাহলে আমার বিশ্বাস মহাপ্রকৃতি তাকে কোনোদিনও অনাহারে মরতে দেবে না। তোমরা অনেক দূর থেকে এসছো, তেল খরচা করে এসেছো, বাইক মোটরসাইকেল চালিয়ে। তোমাদের চেহারা দেখেও মনে হচ্ছে না যে তোমরা খুব অভুক্ত দিন কাটাও। তাহলে অভাবটা কোথায়? অভাবটা তোমাদের মনে। সে মনও কিন্তু স্বাধীন মন নয়, কন্ডিশনড মাইন্ড। অর্জিত সমাজের তৈরি করে দেওয়া একটা মন। ইউনিভার্সের দিকে তাকিয়ে দেখো, সে কি বলছে? পশু পাখি গাছপালা কাউকে কি চাকরি করতে বলছে? নিরন্তর কর্ম করতে বলছে, যে কর্ম ঊর্ধ্বমুখী, পূর্ণতার দিকে। লিখেছেন জয়দীপ মহারাজ, মনোরোগ।